ছাত্র জনতার গণবিপ্লবে সংঘটিত গণহত্যার বিচার, দুর্নীতিবাজদের অবৈধ সম্পদ বাজেয়াপ্ত ঘোষণা ও তাদেরকে নির্বাচনে অযোগ্য ঘোষণা, সংখ্যানুপাতিক জাতীয় নির্বাচন পদ্ধতি চালু ও কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে যশোরে ইসলামী আন্দোলন বাংলাদেশের তৃণমূল দায়িত্বশীল সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল 10টায় যশোর জেলা পরিষদ মিলনায়তনে ইসলামী আন্দোলন বাংলাদেশ যশোর জেলা শাখার সভাপতি মিয়া মোহাম্মদ আব্দুল হালিমের সভাপতিত্বে তৃণমূল দায়িত্বশীল সম্মেলনে প্রধান অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট শওকত আলী হাওলাদার। বিশেষ অতিথি ছিলেন খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা শোয়েব হোসেন সহ নেতৃবৃন্দ। তৃণমূল দায়িত্বশীল সম্মেলনে কেন্দ্রীয় আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট শওকত আলী হাওলাদার প্রধান অতিথির বক্তব্যে বলেন, ছাত্র জনতার শান্তিপূর্ণ আন্দোলনে অংশগ্রহণকারী নিরস্ত্র শিক্ষার্থীদের ওপর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অতিরিক্ত বল প্রয়োগ ও প্রাণঘাতী অস্ত্র ব্যবহারে বিপুল সংখ্যক ছাত্র ও সাধারণ মানুষের প্রাণহানি ও গুরুতর আহত করা দেশে গণতন্ত্র ন্যায়বিচার পরিপন্থী ও মানবাধিকারের সুস্পষ্ট লঙ্ঘন। অরাজনৈতিক আন্দোলনকালে বিপুল সংখ্যক শিক্ষার্থী সহ শান্তিপ্রিয় নাগরিক নিহত, হাজার হাজার মানুষ আহত ও গণগ্রেপ্তার, গণনির্যাতনের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। হত্যা নির্যাতনের প্রতিটি ঘটনা আন্তর্জাতিক বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে নিরপেক্ষ তদন্তপূর্বক জড়িতদের শাস্তির দাবি জানায়। এই আন্দোলন চলাকালে নাশকতামূলক কর্মকাণ্ডে রাষ্ট্রীয় সম্পদের ক্ষয়ক্ষতি হয়েছে, যা কোনোভাবেই সমর্থনযোগ্য নয়। তবে মনে রাখতে হবে, মানুষের প্রাণের মূল্য দুনিয়ার সব সম্পদ ও স্থাপনার চেয়েও অনেক বেশি। স্বচ্ছ, সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে এসব প্রাণহানি ও নাশকতার জন্য যারা দায়ী তাদের চিহ্নিত করে আইন অনুযায়ী শাস্তির দাবি জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ। যেহেতু পশ্চিমা শিক্ষায় শিক্ষিত ছিলেন, তারা এদিকে আমল দেন নাই। সংখ্যাগরিষ্ঠ মুসলমানদের মনের কথাটা আমরা বুঝতে ব্যর্থ হয়েছে। এরপরে আসলো আইয়ুবের শাসন। উনি ছিলেন আরেক স্বৈরাচার, জনগণের কথা উনি বুঝেন নাই, যে কারণে উনি শেষ পর্যন্ত পরিত্যক্ত হয়েছেন, জনগণের রোষের মুখে যেতে বাধ্য হয়েছেন। আসলো 70 সাল, 70-এর নির্বাচনে কিভাবে ভোট দেওয়া হয়েছে, কিভাবে তৎকালীন নৌকা প্রতীক জয়লাভ করেছে, যারা ভোট দিয়েছেন আপনারা সবাই জানেন, বা যখন ছিলেন তারা জানেন। এটা আর আমি অতিরিক্ত বলতে চাই না। এরপরে আসলো 71-এর যুদ্ধ। 71-এ এসে দেখেন কি হলো, সবাইকে অরক্ষিত রেখে আজকে যেমন ওনার মেয়ে পালিয়ে গেছেন, উনিও তখন এই পাকিস্তানিদের হাতে আত্মসমর্পণ করে পাকিস্তানে যে বসে আছেন, আর আমরা সবাই এখানে রক্তক্ষয়ী যুদ্ধে পতিত হয়েছে। ঠিক একইভাবে আসলেন উনি, দেশ স্বাধীন হলো, উনি আসলেন 75 পর্যন্ত ওই নির্বাচনে আসলেন। নির্বাচনে আসার পরে কি করলেন, উনি খন্দকার মোস্তাককে জিতানোর জন্য, তখন বিরোধী দল ছিল জাসদ, শক্তিশালী দল ছিল জাসদ, জাসদকে জানি কোনো অবস্থাতেই জিততে না পারে, সব ধরনের উনি ব্যবস্থা নিলেন। খন্দকার মোস্তাককে জিতানোর জন্য ব্যালট পেপার কুমিল্লা থেকে হেলিকপ্টারে ঢাকায় এনে তাকে নির্বাচিত ঘোষণা করা হয়েছে। সেই মোস্তাকের হাতেই তার পতন। এবং যদি 75-এর সেই ঘটনাকে যদি আমরা মনে করতে চাই, তাহলে আমাদেরকে সেই জায়গায় আগে যেতে হবে। এখন অনেকেই 75 নিয়ে মায়া কান্না করেন, আসলে মায়া কান্নার কিছুই নাই। গণতন্ত্রের কথা বলে উনি যখন একদলীয় শাসন ব্যবস্থা চাপিয়ে দিলেন, তখন আপনারা কোথায় ছিলেন যারা মায়া কান্না করেন? কেন আপনারা এই জনগণের কথা বুঝতে পারলেন না? কেন একদলীয় শাসন আপনারা চাপিয়ে দিলেন? যে পরিণতি এটা হলো। তারপরে দেখেন, সবচেয়ে ইতিহাসের জঘন্যতম স্বৈরাচার যখন দেশে আসলেন, আসার পরেই মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান সাহেব নিহত হলেন। তার পরপরই নিহত হয়েছে কয়েক মাসের ভিতরে গেল এটা। এরপরে দেখেন, লাশের উপরে লগি বৈঠা দিয়ে মিছিল করে লাশের উপরে নৃত্য করতে আর কেউ কি কোথাও দেখেছে? কোনো বর্বর জাতি এর চাইতে আর কেউ হয়? তাদেরকে আমরা কিভাবে আমরা স্মরণ করি? বর্বর হিসাবেই স্মরণ করতে হবে, এর বাইরে কিছু তাদের পাওয়ার নাই। এরপরে আসলেন নির্বাচন হয়ে আসলো। আসার পর এইবার দেখেন 57 জন সেনা কর্মকর্তা, অর্থাৎ সেনা অফিসার একসাথে মারা হয়েছে, তাদেরকে খুন করা হয়েছে। পৃথিবীর কোনো ইতিহাসে আমরা যুদ্ধের সময় টোটাল আমাদের গেছে 53 জন। 9 মাসের রক্তক্ষয়ী যুদ্ধে মারা গেছে 53 জন, আর সেখানে একদিনে মারা হয়েছে 57 জন। কি জন্য মারা হলো? খুব পরিকল্পিতভাবে মারা হয়েছে। তার গদিকে
নিষ্কণ্টক করার জন্য, যাতে কেউ বিরোধিতা করতে না পারে। কি লাভ হলো? মেরে লাভটা কি হলো? আপনি যাকে প্রমোশন দিয়ে সেনাপ্রধান বানালেন, তিনি কি রক্ষা করতে পেরেছেন? কখনোই পারেন নাই। কারণ জনগণের ইচ্ছা, জনরোষ এমন একটা জিনিস, এটা বাঁধ ভাঙা জোয়ারের মতো। এটা কোনো সেনাবাহিনী বুঝে না, পুলিশ বুঝে না, কোনো কিছুই বুঝে না, কোনো শক্তি বুঝে না। এবং এই যে জনরোষে পরে আপনি যে সবাইকে অরক্ষিত রেখে পালিয়ে গেলেন, আপনার এই নেতাগুলোদেরকে কার কাছে রেখে গেলেন? অনেক বড় বড় কথা বলেছিলেন যে পালিয়ে যাব না, আমি হাসিনা পালায় না। কোথায় গেলেন? আপনি সে বাক্য কোথায় গেল?